আওয়ামী লীগের পুলিশ, বিশেষ করে পুলিশ মানুষের উপরে যে অত্যাচার করেছে সেটার প্রতিশোধ তো মানুষ নেবেই। 18 কোটি লোক আমরা যদি সংঘবদ্ধ হই যে আমরা ইন্ডিয়ার শত্রু না, কিন্তু আমরা তোমাদের আধিপত্য মানব না। শেখ হাসিনা প্রসঙ্গে কয়েকটা প্রশ্ন আছে। তার কয়েকদিন পর পর কল রেকর্ড প্রকাশ হয় বা ফাঁস হয় একটা বিষয়। আবার তিনি লাইভে আসেন যেখানে তিনি তার চেহারা দেখান না। এটাকে আপনি কীভাবে দেখেন? আমি জানি না ওই চেহারা টেহারা দেখানো, আজকাল তো লোকে বলে যে কম্পিউটারে অনেক কিছু করা যায়। সত্যি তার চেহারা ভয়েস পর্যন্ত নাকি আজকাল করা যায়। তো আমি জানি না সত্য মিথ্যা, তো হতে পারে অথবা বানানো হতে পারে, কিন্তু সে মেসেজ তো দিচ্ছে। তো মেসেজ দিচ্ছে মানে হলো যে ইন্ডিয়া থেকে ব্যাক করছে। ইন্ডিয়ার তো আর না জানিয়ে সে এগুলি করছে না, ইন্ডিয়া থেকে অ্যালাউ করছে এগুলি করতে। ইন্ডিয়া আমাদেরকে অস্থিতিশীল করতে চায়, সেটা আমরা সবাই জানি। এটা তো ওপেন সিক্রেট নাও যে ইন্ডিয়া আমাদেরকে অস্থিতিশীল করতে চায়। এটা তাদের ওয়ান অফ দি প্লয়, শেখ হাসিনাকে দিয়ে অস্থিতিশীলতা ক্রিয়েট করা। এটা ইন্ডিয়ার জন্য খুবই একটা ভুল পলিসি বলে আমি মনে করি। কারণ বাংলাদেশ অস্থিতিশীল হলে ইন্ডিয়ার সিকিউরিটির জন্য এটা বিপজ্জনক। ভারতের দৃষ্টিতে অস্থিতিশীলতা হলো এইটা যে ভারত চাইবে এখানে তাদের মতো একটা সরকার আনতে, শেখ হাসিনা সরকারের মতো। একেবারে শেখ হাসিনা না হলেও ওই রকম খানিকটা। একেবারে শেখ হাসিনার মতো সরকার তারা আনতে পারবে না, কারণ বাংলাদেশের অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংসটা অনেক বেশি না। কিন্তু তারা এমন একটা সরকার আনতে চায় যারা পপুলার লোকের কাছে, কিন্তু আসলে তারা আমাদের সরকার। যতক্ষণ পর্যন্ত তাদের সেই জাতীয় সরকার না আসবে ততদিন পর্যন্ত তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখবে। কারণ যদি আমাদের সত্যিকারের, যেটাকে আমরা বলি গ্রাসরুট ডেমোক্রেসি আসে, তাহলে আমরা ইন্ডিয়ার আমাদের নিজেদের স্বার্থের জন্য আমাদের যে ফরেন পলিসি হবে, আমাদের যে ডিফেন্স পলিসি হবে, সেগুলি ইন্ডিয়ার পছন্দ হবে না। সেই জন্য তারা অস্থিতিশীল করে রাখতে চায় যতক্ষণ পর্যন্ত তাদের মতো একটা সরকার এখানে আসবে না। ভারতের যে ভীষণ বাংলাদেশকে অস্থিতিশীল করা, এটাকে প্রতিরোধ করে বাংলাদেশ কি কামব্যাক করার মতো ক্ষমতা সামর্থ্য আছে কিনা, বা বাংলাদেশ আর্মি বা বিডিআর তাদের কোনো ভূমিকা দরকার কিনা রাখার? আর্মির তো বিশাল একটা ভূমিকা আছে। আর্মি তো দেশের বিশাল একটা ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান, এবং আর্মির সাপোর্ট ছাড়া ডোমেস্টিক পলিসি বা ডোমেস্টিক গভর্নমেন্ট বাংলাদেশের মতো দেশে করা বেশ মুশকিল। আমার কথা হলো যে আমরা পারবো কি না। আমি মনে করি আমরা পারবো যদি আমরা জনগণ সব এককাঠা হই, পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, আমরা যদি সবাই এককাঠা হই। কিছুটা এককাঠা তো আমরা হয়েছি যে আমরা ইন্ডিয়ান আধিপত্য মানব না, তাহলে তোমার ইন্ডিয়া বাধ্য হবে আমাদের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে একটা সম্পর্ক। কেন তারা শ্রীলঙ্কার সঙ্গে আছে না? শ্রীলঙ্কা কি ইন্ডিয়ার কথায় উঠে বসে? তা তো না, কিন্তু সম্পর্ক আছে। কারণ শ্রীলঙ্কাতে তো গ্রাসরুট ডেমোক্রেসি। তারপরে মালি রিসেন্টলি, যদিও তাদের অবস্থা এখনও অত বেশি স্টেবল না, কিন্তু পারবো না কেন? নিশ্চয়ই পারবো। 18 কোটি লোক আমরা যদি সংঘবদ্ধ হই যে আমরা ইন্ডিয়ার শত্রু না, কিন্তু আমরা তোমাদের আধিপত্য মানব না। আমাদের সঙ্গে সমান সমান সম্পর্ক, সম্মানের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক আমরা চাই। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে 16ই জুলাই থেকে 5 আগস্টের মধ্যে যে 20 দিনের নারকীয় ঘটনা ঘটলো, হত্যা গুম ঘটলো, এই বিষয়টাকে বা এই 20 দিনকে ইতিহাস থেকে মুছেই
ফেলতে চাচ্ছে আওয়ামী লীগ, মানে ওই দিন কিছুই হয়নি ওই কয়েকদিনে, এটাই বোঝাতে চাচ্ছে। মানে বর্তমান সময়গুলোতে দেখছি যে আওয়ামী লীগ নেতাদের হিংসাত্মক বয়ান, তারা এখনো ডক্টর ইউনূসকে ফ্যাসিস্ট বলছেন। এটাকে আপনি কিভাবে দেখেন? রাজনীতির ভাষা এমন হওয়া উচিত কিনা? না, কারণ 16 থেকে আওয়ামী লীগের যে কাণ্ড করেছে গণহত্যা, জি, যেটাকে জেনোসাইড বলছি আমরা, সেটা তো তারা মুছে ফেলার চেষ্টা করবেই। তারা মনে বলবে, কারণ যতক্ষণ পর্যন্ত এটা তাদের ইয়েতে থাকবে, তাদের রেকর্ডে থাকবে, ততদিন পর্যন্ত তাদের তো এই স্টিগমাটা বহন করতে হবে। যেরকম পাকিস্তান এখন পর্যন্ত স্বীকার করতে চায় না যে আমরা জেনোসাইড করেছি। অত বড় ঘটনা কিন্তু পাকিস্তান স্বীকার করে না, জেনোসাইড করেছি বলে না। কারণ জেনোসাইড করলেই তো একটা ছাপ পড়ে যাবে, সিল পড়ে যাবে। তো সুতরাং আমি দিক থেকে একই চেষ্টা করছে পাকিস্তানের মতো। পাকিস্তান তো এখন পর্যন্ত স্বীকার করে না যে আমরা জেনোসাইড করেছি। দুনিয়া শুদ্ধ সবাই জানে তারা জেনোসাইড করেছে, কিন্তু পাকিস্তান স্বীকার করবে না। সেরকম ওর নাম কি, আমেরিকাও স্বীকার করবে না। কারণ আমেরিকা স্বীকার করলে পরে তো তারা, আমরা তখন আঙ্গুল দেখিয়ে তো বলবো যে তোমরা তো জেনোসাইড করেছিলে। তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা একটা বিশাল একটা নেগেটিভ ফ্যাক্টর হবে। তারা আবার এটাও করছে যে 5ই আগস্টের পর যে পুলিশ বা থানায় নির্যাতনের বিষয়টা, এটা নিয়ে তারা মামলাও করছে আদালতে। করতে পারে। 5ই আগস্টের পরে দেশে কোনো সরকার ছিল না। কতদিন পর্যন্ত সরকার ছিল না? 4-5 দিন কোনো সরকারই ছিল না তো। আর তারপরে সে সময় আওয়ামী লীগের পুলিশ, বিশেষ করে পুলিশ, মানুষের উপরে যে অত্যাচার করেছে সেটার প্রতিশোধ তো মানুষ নেবেই। এটা খুব ন্যাচারাল, এটা পৃথিবীর সব দেশই হয়। এটা আমরা নতুন কিছু করি না। খুব খারাপ, যে কোনো মানুষকে মারাটা আমি খুবই অপছন্দ করি। সব জিনিসই শান্তিপূর্ণভাবে সেটেল করা উচিত। কিন্তু আমাকে যদি তুমি পুলিশ যেভাবে মানুষের উপর, সাধারণ মানুষের উপর যে অত্যাচার করেছে, থানায় নিয়ে গিয়ে মুক্তিপণ নিয়েছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, পকেটের মধ্যে আবার ঢুকিয়ে দিয়ে এবং মুক্তিপণ আদায় করেছে, তো মানুষের তো তাদের প্রতি রাগ থাকবেই। সেই রাগের বহিঃপ্রকাশ সেটা করে, যেটা বদরুদ্দীন ওমর সাহেব খুব সুন্দরভাবে বলেছেন। কিন্তু উনি বদরুদ্দীন ওমর সাহেবকে জিজ্ঞেস করেছিল যে শেখ মুজিবের মূর্তিগুলি সব ভাঙলো কেন লোকে? ওনার মেয়েকে জিজ্ঞাসা করেন কেন? ওনার মেয়ের জন্য বাপের এই অবস্থা হয়েছে। তো মেয়ের জন্য যদি বাপের এই অবস্থা হয়ে থাকে, তাহলে মেয়ের জন্য পুলিশের এই অবস্থা হবে? এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই। পুলিশ যে কী অত্যাচার করেছে আমরাই তো সাক্ষী। যে ফুটপাতে বসে থাকে, 2 বেলা আসতো চাঁদা নিতে এই গরিব লোকগুলির কাছ থেকে। যখন ডিউটি চেঞ্জ হতো, একদল সকালবেলা নিয়ে যেত আর একদল সকালবেলা বিকালবেলা নিয়ে যেত। এটা তো তাদের ক্ষোভের, রাগের বহিঃপ্রকাশ। যদিও ভায়োলেন্স খুবই খারাপ জিনিস, কিন্তু কোন দেশে হয় নাই ভায়োলেন্স অভ্যুত্থানের পরে? আজকে সিরিয়ায় কী হচ্ছে, কতজনকে মেরেছে? ইরানে কী হয়েছে? ইরানে তো বড় বড় রেভলিউশন হয়েছে। আমাদের এখানে দুটা ছোট্ট একটা অভ্যুত্থান, নট রেভলিউশন। সিরিয়াতে কী করছে এখন? 35 জনকে একদিনে ফাঁসি দিয়েছে, 35 জন আর্মি অফিসারকে একদিনে ফাঁসি। ভায়োলেন্স সেজন্যই সবসময় লোকের ডেমোক্রেসি এবং শান্তির জন্য কাজ করা উচিত। কারণ একটা কথাই আছে, হেট বিগেটস হেট, মানে ঘৃণা করলে তার প্রতিদানে তুমি ঘৃণা পাবে। অ্যান্ড ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। তুমি যদি সহিংসতা করো কারোর উপরে, সেও সুযোগ পেলে তোমার উপরে সহিংসতা করবে।